এবার সপ্তদশ লোকসভা নির্বাচন এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যে সময়টা ভারতীয় রাজনীতির মোড় ঘোরার মতো একটা অবস্থা। অর্থাৎ আমাদের সংবিধান, তার উপর আক্রমণ হচ্ছে। সংবিধানের বিশেষ কিছু ধারা পরিবর্তন করার কথা বলছে, এবং এটা হচ্ছে বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার। আর বিজেপির প্রাণ ভোমরা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার আবার অসংখ্য শাখা সংগঠন আছে। এখন তারা মানুষের মধ্যে নানান কায়দায়, নানানভাবে, নানান বিষয় প্রচার করে। এই ধরনের একটা পরিস্থিতিতে যখন বলছে যে সেকুলার রিপাবলিক অফ ইন্ডিয়ান ইউনিয়ন, এটার পরিবর্তন হওয়া দরকার, তখন বুঝতে হবে ধর্মকে সামনে রেখে করতে চাইছে। ফলে এটাই রাজনৈতিক দিক থেকে প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। তারা যে কথা প্রচার করে তার মধ্য দিয়ে দেশটাকে একটু ভিন্নভাবে পরিচালনা করতে চায় তারা, যা নাকি ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং ভারতের টাইম টেস্টেড যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো কমিউনিস্টরা তৈরি করেনি, এটা কমিউনিস্টদের কনস্টিটিউশন না। কিন্তু তাতে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্ক যারা আছে, সেই ফ্রেমওয়ার্কটাকে ভাঙবার চেষ্টা বিজেপি সবসময় করছে। এবং তারা এই সপ্তদশ লোকসভা নির্বাচনের পরে এই ধরনের কর্মসূচি নিয়ে চলবে, এই কথা নিজেদের মধ্যে প্রচার করছে। স্বাভাবিকভাবেই দেশের ঐক্য, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, তাকে সুরক্ষিত করতে এবং দেশের মানুষের ওপর অগণতান্ত্রিক কার্যকলাপ যে পরিচালিত হচ্ছে, আক্রমণ চলছে, অগণতান্ত্রিক হামলা, আক্রমণ, তার হাত থেকে রক্ষা করতে দেশের মানুষকে বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপিকে পরাস্ত করতে হবে। দেশে কে কী খাবে, কে কী পোশাক পরবে, এই ধরনের ফতোয়া যে জারি করতে চায়, তার জন্য বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপি দেশের মানুষের বন্ধু না, দেশের মানুষের শত্রু। অবশ্যই দেশের একাংশের মানুষের তারা একেবারে জিগরি দোস্ত। তারা কারা? তারা 1% মানুষ। 1% মানুষ যাদের হাতে সম্পদ, যাদের হাতে সব কিছুই, যাদের করতলগত, যাদের হাতের মুঠোর মধ্যে, তাদের সংখ্যা ছিল হচ্ছে দেশের সম্পদের 49% এই 1% মানুষের হাতে ছিল। 2014 সালে 49% সম্পদ এই 1% মানুষের হাতে ছিল। তা হয়েছে এই 2018 সালে ডিসেম্বর শেষ হওয়ার পর সেটা দাঁড়িয়েছে শতকরা 73%। 73% সম্পদ 1% মানুষের হাতে রয়েছে। এদের বন্ধু ভারতীয় জনতা পার্টি। ফলে আপামর জনগণ, দেশের ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রের অসংখ্য
শ্রমজীবী জনগণ এবং সাধারণ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ, তাদের স্বার্থেই, দেশে ঐক্য সংহতি সম্প্রীতি তার স্বার্থেই প্রয়োজন বিজেপিকে হটানো। তাই আমরা স্লোগান দিয়েছিলাম, বিজেপিকে হটাও, দেশ বাঁচাও। দেশের স্বার্থেই বিজেপিকে হটানো প্রয়োজন। এখন আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় এমন একটি সরকার 2011 সালে গড়ে উঠেছে, যে সরকারটা 2011 সালের আগে বলবার চেষ্টা করেছে তারাই নাকি সাচ্চা বামপন্থী, এবং মানুষকে বিভ্রান্ত করেছে। সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে বিরোধ তৈরি করতে চেষ্টা করেছে। তারা 2011 সালে রাজ্যে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার গড়ে তোলার পর তাদের চেহারা পরিষ্কার হয়েছে। তারা অতীতে যে কথাগুলো বলতো, যে কাজগুলো করতো, মানুষ তখন সবটা বুঝতে পারতো না। যেরকম বিজেপিকে প্রথম আমাদের রাজ্যে হাত ধরে নিয়ে এসেছিল এই তৃণমূল কংগ্রেস, সেটা এখন অনেকে ভুলে যাচ্ছে। ভুলে গেলে তো চলবে না। 98 সালে জানুয়ারি মাসের প্রথম দিন তৃণমূল কংগ্রেস জন্মলাভ করার পর তৃণমূল কংগ্রেস তারা অশুভ বিভিন্ন শক্তির সঙ্গে ডায়ালগ শুরু করে, বোঝাপড়া করে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টিও আছে। ভারতীয় জনতা পার্টিকে আমাদের রাজ্যে হাতে ধরে তৃণমূল কংগ্রেস নিয়ে আসে। রাজ্যে বিভিন্ন সময় তাদের গুণগানও করে, এবং যখন আমাদের দেশে বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার হয়, তখন কিন্তু সেই সরকারের অংশীদার হয় তৃণমূল কংগ্রেস। আমি বোঝার সুবিধার জন্য বলছি যে তৃণমূল কংগ্রেস আরএসএস নামক সংগঠনকে কোনো ভিন্ন দৃষ্টিতে দেখে না, বরং আমি বলবো আরএসএসের পঞ্চজন্য পত্রিকার একটা অনুষ্ঠানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই ক্যাম্পে না আসলে জানতে পারতাম না এরা কত ভালো। তার মানে তাদের সার্টিফাই করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির মৌলিক কোনো ফারাক নেই, এটা পরিষ্কার এই ধারণা থাকা ভালো। অন্য দিক থেকে কোনো বাহানা না করে, মানে ছুতোয় নাতায় লক্ষ্য করা যায় তৃণমূল কংগ্রেস মানুষের অধিকার হরণ করছে। রাজ্যে গণতন্ত্রের ত্রুটি চিপে ধরার কাজ 2011 সালে নির্বাচন উত্তর পরিবেশ পরিস্থিতিতে লাগাতার করে চলেছে। এলাকার পর এলাকায় বামপন্থীরা থাকতে পারেনি, বাড়িঘর ধরে থাকতে পারেনি, বাড়িঘর ধরে ছাড়তে হয়েছে। আর খুন, একেবারে লাগামহীন খুন, অত্যাচার এটা লাগু করে কাদের বিরুদ্ধে? যারাই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে, কমিউনিস্ট, বামপন্থী, তাদের বিরুদ্ধে। এবং এই পরিবেশ পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বারবার করা হয়েছে। মানুষের জীবন জীবিকার দাবিতে লড়াই বারবার সংগঠিত করা হয়েছে, কিন্তু আন্দোলন সংগ্রাম করতেও বাধা সৃষ্টি করছে।
এই তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার তৈরি করার পর তারা একেবারে লাগামহীন লুটতরাজের রাজত্বকে খোলাখুলি মানে পৃষ্ঠপোষকতা করে চলেছে। তার ফলে এই লুটেরা, তোলাবাজ, তাদের স্বার্থে তারা গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হোক চায় না, তাই তারাও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে প্রতিবন্ধকতা তৈরি করে। এই ধরনের একটি অবস্থায় দাঁড়িয়ে যখন রাজ্যে কৃষিক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে কৃষিক্ষেত্রে নাকি বিপ্লব হয়েছে, কৃষিক্ষেত্রে যে ভূমিহীন চাষিকে যে জমি দেওয়া হয়েছিল তাদের অধিকারের জন্যই তারা পেয়েছে, তাদের প্রাপ্য ছিল বলেই পেয়েছে, সেটা তপশিলি জাতি হোক, আদিবাসী হোক, ধর্মের বিচারে মুসলমান হোক, সেই জমি কেড়ে নেওয়ারও চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এই ধরনের একটা পরিবেশ। অন্যদিক থেকে কৃষিক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার যে প্রশ্ন, মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, MSP যাকে বলা হয়, সেটা যে দেখার প্রশ্ন সরকারের পক্ষ থেকে নেই। তার ফলে কৃষিক্ষেত্রে সংকট নেমে এসছে। সারা দেশে কৃষিক্ষেত্রে সংকট, আমাদের রাজ্যেও কৃষিক্ষেত্রে সংকট। কিন্তু অতীতে বামফ্রন্ট সরকার যখন ছিল কয়েকবারই হয়েছে সারা দেশে কৃষিক্ষেত্রে সংকট দেখা দিলেও আমাদের পশ্চিমবঙ্গে কৃষিক্ষেত্রে সংকট নেমে আসেনি, তাকে রোখা গেছে। এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতিতে যেখানে উন্নয়ন 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 জব করে যাচ্ছে, মানে উন্নয়নের ব্যাপক উদ্দাম প্রচার, সেখানে দাঁড়িয়ে মানব সম্পদ উন্নয়নের ভিতটা দিন দিন আরও দুর্বল হয়েছে। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি সবার জন্যই উল্লেখ করছি, যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এ তো পরীক্ষার্থীর সংখ্যা ক্রমশ বাড়বে। প্রথম জেনারেশন যখন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্ত হলো, সেটা বামফ্রন্ট আমলেই প্রথম জেনারেশন যুক্ত হয়েছে, তখন দেখা গেল একটা জাম্পিং হলো, 9 লক্ষ থেকে 11 লক্ষ হয়ে গেল, 2 লক্ষ বেড়ে গেল। এখন তারপরেতে মানে কম কম করে বাড়বে, কিন্তু বাড়বে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এখন তো থার্ড জেনারেশন এসে গেছে। এরা যারা পড়াশুনোর সঙ্গে অতীতে সম্পর্কযুক্ত ছিল না, আমরা বাংলার সমাজ সংস্কৃতি ব্যাপার জানি, কিছু মানুষ আছে পড়াশোনাটা করতেই হবে, পড়াশোনাটা না করলে তার মানে পারিবারিক মান-ইজ্জত থাকে না। এটা আমাদের বাংলার সমাজের সব অংশের মানুষের মধ্যে, সমাজের সব বৈচিত্র্যপূর্ণ সমাজে সব অংশের মানুষের মধ্যে সমানভাবে ছিল না, কিন্তু এখন সেটা সমানভাবেই এসে হাজির হয়েছে। তখন দেখতে পাচ্ছি আমরা পরীক্ষার্থীর সংখ্যা কমছে। তাহলে পর উন্নয়নটা যদি মানব সম্পদ উন্নয়ন হবে, কমবে কেন? বেশি না বাড়লেও বাড়তির দিকেই থাকবে। এবারই অনেক কমেছে। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে তো অনেক টক্কানিনাদ করা হয়েছিল। আমরা দেখছি যে শিক্ষক নিয়োগ হচ্ছে না, সে মাদ্রাসার শিক্ষক নিয়োগ হচ্ছে না, প্রাথমিকের শিক্ষক নিয়োগ হচ্ছে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ হচ্ছে না। কলেজের ক্ষেত্রেও যেমনভাবে নিয়োগ হওয়া উচিত, কলেজের ক্ষেত্রেও সেরকম নিয়োগ হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই রকম চেহারা। ফলে এইটা বুঝে নিতে হবে, যে সরকার মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেয় না, সেই সরকার কখনোই সাধারণ মানুষের স্বার্থ অনুযায়ী কাজ করতে পারে না। তৃতীয় যে বিষয়টা, মানুষের
জীবন জীবিকার উপর নানা রকম হামলা আক্রমণ নেমে আসছে। সেই হামলা আক্রমণকে রুখতে হলে পরেতে অবশ্যই সরকারের সহযোগিতা সাহায্য প্রয়োজন আছে, সেটা হচ্ছে না। ফলশ্রুতিতে এখন সাধারণ মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে, রাজ্যবাসীকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। কেউ কেউ বলবেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত কী করে করা যাবে? হ্যাঁ বন্ধু, করা যাবে। কারণ তৃণমূল কংগ্রেসকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারলে এবং লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে তাকে পরাস্ত করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের জনগণের উপর ভিত্তিটা দুর্বল হবে। আর দুর্বল হলে পরেতে তৃণমূল কংগ্রেসের যেহেতু নীতি নেই, আদর্শ নেই, ফলে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কলহ দেখা দেবে। তৃণমূল কংগ্রেস একটা অন্তর্দ্বন্দ্বে যুক্ত একটা রাজনৈতিক সংগঠন হিসেবে থাকবে, আর সরকার কার্যকলাপ পরিচালনা করতে প্রতি মুহূর্তে অসুবিধার মুখোমুখি হবে এবং তারপর পরবর্তী সময়ে তাকে অবশ্যই পরিবর্তন করতে সাহায্য করবে। আর একই সঙ্গে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কাজটা অনেক গতিবেগ লাভ করবে। আমাদের এখানে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে ভোট সমর্থন, সেটাকে এক জায়গায় করার উদ্যোগ আপনারা নিয়েছিলেন, বামফ্রন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। সেই উদ্যোগ সম্পর্কে এখন কি অবস্থা হবে? হ্যাঁ, এই কথা ঠিক। তৃণমূল এবং বিজেপি যেহেতু উভয়ের সঙ্গে সলা পরামর্শ করে তারা তোপ দাগে, লক্ষ্য করে দেখবেন বিজেপি সরকারের মুখপাত্র এবং তাদের সর্বভারতীয় সভাপতি তারা তৃণমূলের নাম করে, বিশেষ করে তৃণমূল নেত্রী দিদি নাম করে যেভাবেতে বলেন কথাগুলো, মনে হয় তৃণমূলের সঙ্গে বিজেপির ভীষণ একটা বিরোধ আছে। আসলে তা নয়। আর বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে যেভাবেতে কথা বলে সেটা ওটা খানিকটা বলা যায় যে বোঝাপড়ার মধ্য দিয়ে করা আছে। উভয়কে ভীষণ আক্রমণাত্মক কথাবার্তা বলে, আসলে বোঝাপড়া আছে। আর রাজনৈতিক দিক থেকে তৃণমূল বামপন্থীদের শত্রু, বিজেপিও বামপন্থীদের শত্রু, সেদিক থেকেও মিল আছে। তাই আমরা ঠিক করেছিলাম ভাবনা চিন্তা করেই যে বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোটের একটা সমাহার করা যায় কি না, 42টি আসনে লড়াই করবার সময় সেটাকে মনে রেখে আমরা বোঝাপড়া করতে পারি কি না, সিট শেয়ারিং করতে পারি কি না। এখন সিট শেয়ারিং করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগটা ফলপ্রসূ সেভাবে হয়নি। না হলেও আমরা এই 42টা আসনের মধ্যে 2টো আসনে আমরা প্রার্থী দেইনি। এর থেকে বোঝা যাবে আমাদের দৃষ্টিভঙ্গিটা কী। প্রার্থী না থাকলেও প্রচার করা যায়, যেমন মালদা দক্ষিণ এবং বহরমপুর কেন্দ্রে প্রার্থী না থাকলেও এই প্রচার করা যায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লড়াই পরিচালনা করা যায়, স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে মানুষের ঐক্য সংহতিকে আরও বেশি জোরদার করা যায়। এই কাজ করতে হবে, বামপন্থীদেরই করতে হবে। তাদের কোনো রকম তু করে কথা বললে চলবে না, তাদের স্টেট লাইনে কথা বলতে হবে, স্টেট কথা বলেই এই কাজ সম্পন্ন করতে হবে। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোটের সমাহার করবার লক্ষ্যে এই 2টো আসনের ক্ষেত্রেও আমরা প্রমাণটা দেব, আমরা এটাই চেয়েছিলাম। যে এখানে তো বিজেপির
সভাপতি এসেছিলেন, তারপরে প্রধানমন্ত্রীও এসেছিলেন। বিভিন্নভাবে তারা এসে এখানে বিভিন্ন রকম সাম্প্রদায়িক প্রশ্ন তুলে যাচ্ছে, অনুপ্রবেশ, এনআরসি ইত্যাদি এইসব বলেছেন। প্রধানমন্ত্রীও সেসব কথা বলেছেন। এখন তো প্রধানমন্ত্রী খোলাখুলি সাম্প্রদায়িক প্রশ্ন তুলছেন বিভিন্ন জনসভায়। তৃণমূল এই দিক থেকে একটা সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে। ফলে এই যে সাম্প্রদায়িক মেরুকরণ আর অন্যদিকে যে গোপন একটা সমঝোতা, অবশ্যই বামপন্থীরা যে সূক্ষ্ম সাম্প্রদায়িক কার্যকলাপ এবং বিশেষ বিশেষ সামনেই হয়তো রামনবমী আছে, আমি স্মরণ করতে বলবো এই রামনবমীর দিন গত বছর আসানসোলে যে কাণ্ড কারখানা হয়েছিল সেটা তো ভুলে যাওয়া উচিত না। সেখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এমনকি একটি মসজিদের ইমাম, তার পুত্র, সে খুন হয়। আর ইমাম সাহেব তিনি যে ভূমিকা পালন করেছেন সেটা সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসে সবসময় চিরকাল জ্বলজ্বলে হয়ে থাকবে। আমার পুত্র, তাকে হত্যা করা হয়েছে, তথাপি আমি সবার কাছে আবেদন করছি যে আপনারা আমন রাখুন, শান্তি রাখুন, শান্তিপূর্ণভাবে চলুন। কখনোই প্রতিশোধ এই মনোভাবের দ্বারা পরিচালিত হবেন না। অর্থাৎ আমাদের মতো রাজ্য পশ্চিমবাংলাতেও রামনবমীকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি হয়, এটা তো অতীতে কখনো ছিল না। এটাকে নিয়ে এসছে হাতে ধরে তৃণমূল কংগ্রেস, বিজেপিকে নিয়ে আসার পর হয়েছে। আর বিজেপি এখানে বসার সুযোগ পেয়ে তারা তাদের বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে এই কাজগুলোকে আরও বেশি পৃষ্ঠপোষকতা করছে। স্বাভাবিকভাবেই আমি বলবো সাম্প্রদায়িক মেরুকরণের যে রাজনৈতিক কর্মকৌশল বিজেপির পক্ষ থেকে সারা দেশে নেওয়া হচ্ছে, ভিন্ন কায়দায় আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস সেও সাম্প্রদায়িক মেরুকরণের ধারায় যুক্ত রয়েছে। এই সম্পর্কে অভিজ্ঞতা, যেখানে 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 ঘটনা ঘটেছে তার অভিজ্ঞতা নিয়েই নিজের এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনটাকে শক্তিশালী করা উচিত। এটা একটা কোথাও শোনা যায়, এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। মন্দিরে কৌশলে একটা গরুর মাংসের একটা ঠ্যাং রেখে আসলো, মসজিদে একটা শুয়োরের মাংসের ঠ্যাং রেখে আসলো যাতে লাগিয়ে দেওয়া যায়। গতবারও হয়েছে। কিন্তু মানুষের শুভবুদ্ধি এই সাম্প্রদায়িক মেরুকরণ সত্ত্বেও সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে বাঁচতে সাহায্য করছে। এটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য। 2011 সালের পর থেকে রাজ্যের নির্বাচন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনেও দেখা গেছে যে এটা শাসক দলের পক্ষ থেকে একটা ভয়াবহ সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। তো এবারে লোকসভা নির্বাচনে সেরকম তার পুনরাবৃত্তি হবে বলে মনে করছে? হ্যাঁ, একথা ঠিক যে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে জোর করে প্রার্থী পদ জমা দিতে দেয়নি, যেমন বীরভূমের ক্ষেত্রে সব আসনেই সেখানে প্রার্থী পদ দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছে, জোর করে দিতে যাওয়ার পর মারামারি করেছে, এরকম আছে। এখন বিধানসভার ক্ষেত্রে, বিশেষ করে লোকসভা ক্ষেত্রে একই রকম ধারায় হবে এটা আমি মনে করছি না। যদি নির্বাচন কমিশন এবং তার যে নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল ফোর্স তাকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে সেখানে পুলিশ স্টেশনের সামনে মোতায়েন করে এবং এলাকায় রুট মার্চ করে ইলেকটোরেটের মধ্যে যদি কনফিডেন্স বিল্ডিংয়ের কাজটা করা যায়, তাহলে পর তারা নিজেরাও উদ্যোগী হয়ে ভোটদানের প্রক্রিয়ায় আসবে
আর যারা নাকি যারা গুন্ডামি করে, যারা ভোট লুট করে, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন তাদেরকে প্যাট্রোনাইজ করে, মানে রাজ্য প্রশাসন তাদের নির্বাচন কমিশনের সহায়তায় তাদের যাতে আটকানো যায় তার চেষ্টা করা উচিত। অন্যদিকে জনগণের পক্ষ থেকেও ঐক্যবদ্ধভাবে নিজের ভোট নিজে দেব এই চিন্তার দ্বারা পরিচালিত হয়ে তাদের ভোট কেন্দ্রে যাওয়া এবং নিজের ভোট নিজে দেওয়ার জন্য বিধি ব্যবস্থা অনুযায়ী কাজ রূপায়িত করার লক্ষ্যে জেদ ধরেই চলা উচিত। শেষ প্রশ্ন যে এবারে লোকসভা নির্বাচনের পরে কেন্দ্রে একটি ধর্মনিরপেক্ষ বিকল্প সরকার গঠিত হওয়ার সম্ভাবনা কতটা বাস্তবায়িত হবে? আপনারা যে স্লোগান দিয়েছেন সেটা কতটা বাস্তবায়িত হবে বলে মনে করেন? অ্যাকচুয়ালি আমরা যে স্লোগান দিয়েছি তা হচ্ছে এই, আমাদের সিপিআইএমের তাদের সাংসদ সংখ্যা বাড়াও, প্রতিনিধি বাড়াও, বামপন্থীদের প্রতিনিধি বাড়াও, আর একটা ধর্মনিরপেক্ষ একটা সরকার, গণতান্ত্রিক সরকার তৈরি করার লক্ষ্যে পথ চলো। এখন পর্যন্ত নির্বাচনের মানে কার্যকলাপ দেখে এবং আমাদের রাজ্যে 7টা পর্বে নির্বাচন হবে, যার শুরু হবে 11ই এপ্রিল আর যা শেষ হবে 19শে মে। এই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি দেখে বিভিন্ন রাজ্য এবং আমাদের রাজ্য দেখে এর সম্ভাবনা একেবারে মানে উড়িয়ে দেওয়া যায় না যে বিজেপি বিরোধী একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গড়ে ওঠার পরিবেশ পরিস্থিতি এখনও বহাল আছে এবং বিজেপি জনগণের কাছে ধিকৃত হয়েছে। বিজেপি কী ধরনের আসন সংখ্যা কমবে বিভিন্ন রাজ্যে সেটা বিজেপি এখন উপলব্ধি করতে পারছে না। অন্যদিক থেকে সারা দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ দেখবেন আলাপ আলোচনা করার সময় একে অপরের সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তারা রিজার্ভ থাকছে। মানে হচ্ছে এই যে বিজেপি বিরোধী একটা যদি এনডিএ বিরোধী একটা সরকার গড়ে তোলার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন কিন্তু তৎপরতা অন্য খাতে প্রবাহিত হবে এবং সত্যিকারের এনডিএ বিরোধী, বিজেপি নেতৃত্বে এনডিএ বিরোধী একটি সরকার গড়ে ওঠার সম্ভাবনা আরও বেশি তত্তর করে অগ্রসর হবে।